অ্যাপস্টিন ফাইলস নিয়ে তো পুরো দুনিয়াতেই তো তোলপাড়, কিন্তু এত বড় একটা তথ্যের সাগরে একটা নাম কেমন যেন উধাও। আর এটাই কিন্তু অনেককে ভাবাচ্ছে। চলুন তো এই রহস্যের গভীরে একটু ঢুমেরে আসা যাক। ভাবুন একবার, একটা গ্লোবাল স্ক্যান্ডেল যেখানে জড়িয়ে গেছে বিশ্বের তাবর তাবর সব ক্ষমতাধর মানুষের নাম। তো এত নামের ভিড়ে একজন হেভিওয়েট লোকের নাম কেন মিসিং? ঠিক এই প্রশ্নটা নিয়ে কিন্তু আজকের এই আলোচনা। আচ্ছা, তার আগে চলুন ব্যাপারটা একটু সহজ করে বুঝি। জেফ্রি অ্যাপস্টিন, এই নামটা শুনলে এখন কি মনে আসে? রহস্য, ক্ষমতা আর বিরাট এক স্ক্যান্ডাল, তাই না? অভিযোগটা হলো উনি বিশ্বের অনেক বড় বড় মাথারে নিয়ে একটা গোপন নেটওয়ার্ক চালাতেন। সো যখন এই ফাইলগুলো সামনে আসলো, সবাই তো হুমড়ি খেয়ে পড়ল যে কার কার নাম আছে। আর ঠিক এইখানেই আসল প্রশ্নটা উঠে আসে, কারণ একটা নাম যেটা থাকার কথা ছিল বলে অনেকে মনে করেন, সেটাই চোখে পড়ার মতো করে গায়েব। এই যে দেখুন, এই বৈসাদৃশ্যটা কিন্তু বেশ অদ্ভুত। একদিকে পলিটিক্স, বিজনেস, হলিউড, সব জায়গা থেকে ওয়েস্টার্ন সেলিব্রিটিজদের নাম উঠে আসছে, আর অন্যদিকে ভ্লাদিমির পুতিন, ওর নামটা প্রকাশিত নথিপত্রের কোথাও নেই। এখন ভাবুন, জিওপলিটিক্সের ক্ষমতার একেবারে কেন্দ্রে থাকা একজনের নাম না থাকাটা তো অনেক প্রশ্ন তৈরি করবেই, তাই না? তো এটা কি নিছকে একটা কাকতালীয় ব্যাপার, নাকি এর আড়ালে অন্য কোনো গল্প লুকিয়ে আছে? চলুন এই অনুপস্থিতির সম্ভাব্য কারণগুলো কি কি হতে পারে সেগুলো একটু খুঁজে দেখি। প্রথম যে থিওরিটা সামনে আসে, আর যেটা সবচেয়ে লজিক্যাল মনে হয়, সেটা হলো এপস্টিনের নেটওয়ার্কের ভৌগোলিক সীমা। দেখুন, তার কাজকর্মের মূল কেন্দ্র ছিল কিন্তু আমেরিকা আর ইউরোপ, আর তার ওঠা বসা ছিল কাদের সাথে? হলিউড আর ইন্টারন্যাশনাল বিজনেস সার্কেলের লোকজনের সাথে। তো সেই হিসাবে রাশিয়ার মতো একটা দেশের সাথে তার সরাসরি গভীর কোনো কানেকশন থাকার সম্ভাবনা কিন্তু বেশ কম। আচ্ছা, এবার আসি দ্বিতীয় থিওরিতে। এটা হলো পুতিনের নিজের জগৎ। উনি কিন্তু একটা হাইলি কন্ট্রোলড, একটা ক্লোজড সিস্টেমের মধ্যে চলেন, যেখানে তার পার্সোনাল লাইফ নিয়ে সব কিছুই চরম গোপনীয়তার মধ্যে রাখা হয়। বাইরের দুনিয়ার লোকের সাথে তার যোগাযোগও খুব খুব সীমিত। তো এইরকম একটা নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় ভেদ করে এমন একটা রিস্কি কানেকশন তৈরি হওয়াটা প্রায় অসম্ভবই বলা চলে। তবে হ্যাঁ, আরেকটা জল্পনাও কিন্তু শোনা যাচ্ছে। অনেকে মনে করেন যেসব তথ্য হয়তো পাবলিশই করা হয়নি, এটাও হতে পারে যে কিছু ফ্যাক্টস ইচ্ছে করেই চেপে যাওয়া হয়েছে। কিন্তু এখানে একটা বিষয় একদম পরিষ্কার করে নেওয়া ভালো। এই যে ৩ নম্বর থিওরিটার কথা বললাম, এর পক্ষে কিন্তু কোনো শক্ত প্রমাণ নেই। এখন পর্যন্ত এটা শুধুই একটা অনুমান, আর কিচ্ছু না। তাহলে চলুন এই সব জল্পনা কল্পনা বাদ দিয়ে একটু বাস্তবতার দিকে তাকাই। এভিডেন্স বা প্রমাণ আসলে কি বলছে? এই যে সংখ্যাটা দেখছেন, 0, এটাই হলো আসল সত্যি। আজকের তারিখ পর্যন্ত একটাও বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি যেটা দিয়ে ভ্লাদিমির পুতিনকে সরাসরি অ্যাপস্টিন ফাইলের সাথে কানেক্ট করা যায়। বাকি যা কিছু শুনছেন সেগুলো প্রমাণের অভাবে স্রেফ থিওরি। তো সবকিছু শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? একটা আনসলভড মিস্ট্রির সামনে, যেটা আমাদের একটা শেষ প্রশ্নের মুখে ফেলে দেয়। পুতিনের নামটা যে নেই, এটা কি আসলে একটা কোইন্সিডেন্স, নাকি এটা এমন কোনো কিছুর দিকে ইশারা করছে যা আমরা এখনো জানিই না? এই রহস্যের উত্তর হয়তো সময়ই আমাদের দেবে। ভ্লাদিমির পুতিন নামটা শুনলেই এখন চোখের সামনে ভেসে ওঠে বিশ্বের অন্যতম ক্ষমতাশালী আর হ্যাঁ, বেশ বিতর্কিত একজন নেতার ছবি। কিন্তু কিভাবে এক প্রায় অচেনা সাধারণ মানুষ থেকে তিনি ক্রেমলিনের ক্ষমতার একেবারে শীর্ষে পৌঁছালেন? আজকের আলোচনাটা ঠিক এই অবিশ্বাস্য যাত্রাপথ নিয়েই। একটা গল্প যেখানে মিশে আছে জেদ, নিখুঁত রণকৌশল আর চরম নির্মমতা। যদি লড়াইটা করতেই হয়, তবে প্রথম ঘুষিটা আমিই মারব। ভাবুন একবার, এই একটাই কথা, একটাই দর্শন যেটা তিনি শিখেছিলেন যুদ্ধবিধ্বস্ত লেনিনগ্রাদের রাস্তায়। আর এটাই হয়তো ভ্লাদিমির পুতিনকে বোঝার আসল চাবিকাঠি। এই একটা কথাই যেন তার পুরো জীবন আর শাসনকালকে সংজ্ঞায়িত করে। একবার কল্পনা করুন, একটা রোগা, দুর্বল চেহারার গরিব ছেলে। স্কুলে সবাই তাকে মারধর করে, ভাঙাচোরা একটা অ্যাপার্টমেন্টে যার লড়াইটা চলে ইঁদুরের সাথে। আর এবার ভাবুন আজকের পুতিনের কথা, বিশ্বের অন্যতম ক্ষমতাধর নেতা, যার এক ইশারায় একটা সুপার পাওয়ার চলে। এই যে আকাশ পাতাল তফাৎ, সাধারণ একটা শুরু থেকে আজকের এই অবস্থানে আসা, এটাই তার অবিশ্বাস্য পরিবর্তনের গল্পটার মঞ্চ তৈরি করে দেয়। চলুন গল্পটা শুরু করা যাক একেবারে গোড়া থেকে। তার জন্মস্থান লেনিনগ্রাদে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী প্রায় ৭৭২ দিন ধরে এই শহরটাকে ঘিরে রেখেছিল, যা শহরটাকে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করে তোলে। আর এই রকম এক কঠিন পরিবেশেই পুতিনের শৈশবটা গড়ে উঠেছিল।
তো ১৯৫২ সালে এক সাধারণ শ্রমিক পরিবারে তার জন্ম। শৈশবটা কেটেছিল খুব দারিদ্র্যের মধ্যে। ছোটখাটো চেহারার জন্য স্কুলেও রোজ তাকে হেনস্থা হতে হতো। আর এই সব প্রতিকূলতাই যেন তাকে ঠেলে দেয় জুডো শেখার দিকে। এখান থেকেই তার মনের মধ্যে একটা জেদ তৈরি হতে শুরু করে। জন্ম নেয় এক দৃঢ় আর উচ্চাকাঙ্ক্ষী চরিত্র। পুতিনের জীবন দর্শনকে বুঝতে হলে তার ছোটবেলার একটা গল্প শুনতেই হবে। তিনি নিজেই একবার বলেছিলেন, ছোটবেলায় তিনি নাকি অ্যাপার্টমেন্টের সিঁড়িতে ইঁদুর তাড়া করে বেড়াতেন। তো একদিন একটা ইঁদুরকে তাড়া করতে করতে একেবারে কোণঠাসা করে ফেলেন। আর ঠিক তখনই ইঁদুরটা ঘুরে দাঁড়ায় আর হিংস্রভাবে পাল্টা আক্রমণ করে বসে। এই ছোট্ট ঘটনাটা তাকে একটা বিরাট শিক্ষা দিয়েছিল যে সবচেয়ে দুর্বল প্রাণীও যদি দেয়ালে পিঠ ঠেকে যায় তাহলে সেও ভয়ঙ্করভাবে লড়তে পারে। এই শিক্ষাটা তিনি আর কোনোদিন ভোলেননি। কৈশোরে পা রাখার পর বিভিন্ন স্পাই সিনেমা দেখে তার মাথায় এক নতুন স্বপ্ন চেপে বসে। দেশের সেবা করার এক অদম্য ইচ্ছা থেকে তিনি ঠিক করে ফেলেন যে তাকে কেজিবি এজেন্ট হতেই হবে। এটাই ছিল তার জীবনের প্রথম বড় লক্ষ্য। আর নিজের স্বপ্ন পূরণের জন্য তার জেদটাও ছিল দেখার মতো। কিশোর বয়সে কোনো কিছু না ভেবেই তিনি সোজা কেজিবি অফিসে গিয়ে হাজির, কাজে যোগ দেওয়ার জন্যে। সেখান থেকে তাকে বলা হলো আগে আইনের ডিগ্রি নিয়ে আসতে হবে। তিনি কিন্তু কথাটা ভোলেননি। আইন পড়া শেষ করে মাত্র ২৩ বছর বয়সে তিনি ঠিকই কেজিবিতে যোগ দেন। এবার সময়টাকে একটু এগিয়ে নিয়ে যাওয়া যাক। ১৯৮৯ সাল। বার্লিন প্রাচীরের পতন হয়েছে। পূর্ব জার্মানির ড্রেসডেনে পুতিনের কেজিবি অফিসের বাইরে এক বিশাল উন্মত্ত জনতা। পরিস্থিতি খুবই বিশৃঙ্খল আর বিপজ্জনক। তো অফিসের নিরাপত্তার জন্য তিনি মরিয়া হয়ে মস্কোতে ফোন করলেন, সামরিক সাহায্য চাইলেন। আর ওপাশ থেকে কি উত্তর এলো জানেন? একটাই কথা, মস্কো চুপ আছে। ব্যাস, এই একটা উত্তরই তাকে একেবারে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। তিনি বুঝে গিয়েছিলেন দেশের কেন্দ্রীয় নেতৃত্ব বলে আর কিছু নেই, সব ভেঙে পড়েছে। আর সেদিন থেকেই দুর্বল নেতৃত্বের উপর তার একটা স্থায়ী আর গভীর অবিশ্বাস জন্মে যায়। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পুতিন রাশিয়ায় ফিরে এলেন। আর তারপর ১৯৯০-এর দশকে সেই বিশৃঙ্খল রাজনীতির মধ্যে দিয়ে তার যে উত্থান, তা ছিল এক কথায় অবিশ্বাস্য রকমের দ্রুত। তার উত্থানের গতিটা একবার দেখুন। ১৯৯৪ সালে তিনি সেন্ট পিটার্সবার্গের ডেপুটি মেয়র। আর তার ঠিক ৫ বছরের মাথায় তিনি রাশিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। আসলে তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলসিন তখন একজন শক্তিশালী এবং বিশ্বস্ত উত্তরসূরি খুঁজছিলেন, আর তার চোখ গিয়ে পড়ে পুতিনের ওপর। ১৯৯৯ সাল। রাশিয়ায় তখন এক ভয়ঙ্কর পরিস্থিতি। একের পর এক অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে বোমা বিস্ফোরণ ঘটছে, আর তাতে ৩০০রও বেশি সাধারণ মানুষ মারা যান। এই হামলার জন্য দায়ী করা হয় চেচেন জঙ্গিদের, যা সারা দেশে একটা সংকট তৈরি করে। প্রধানমন্ত্রী হিসেবে পুতিন এই হামলার জবাবে চেচেনিয়ায় এক ভয়াবহ সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন। তার এই কঠোর এবং দ্রুত পদক্ষেপ রাশিয়ার সাধারণ মানুষের কাছে তাকে একজন শক্তিশালী নেতা হিসেবে প্রতিষ্ঠা করে, যিনি দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারেন। এই একটাই ঘটনা তাকে রাতারাতি জাতীয় বীরে পরিণত করে। আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হওয়ার পর পুতিন আর সময় নষ্ট করেননি। তিনি খুব দ্রুত নিজের ক্ষমতাকে কেন্দ্রীভূত করতে শুরু করেন। ইয়েলসিন আমলের অরাজকতার অবসান ঘটিয়ে তিনি ক্রেমলিনের হাতে সমস্ত ক্ষমতা ফিরিয়ে আনেন। ক্ষমতায় আসার পর পুতিন কয়েকটা প্রধান কৌশল নিয়েছিলেন। তিনি রাশিয়ার অর্থনীতি নিয়ন্ত্রণকারী প্রভাবশালী অলিগার্কস বা ব্যবসায়ীদের দমন করেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার সুযোগ নিয়ে দেশের অর্থনীতিকে স্থিতিশালী করেন, দেশের মিডিয়াকে নিজের নিয়ন্ত্রণে আনেন এবং রাজনৈতিক বিরোধীদের কণ্ঠ একেবারে স্তব্ধ করে দেন। এরপর এলো ২০০৮ সাল। সংবিধান অনুযায়ী পুতিন আর প্রেসিডেন্ট পদে থাকতে পারছিলেন না। তো তিনি কি করলেন? এমন এক রাজনৈতিক চাল চাললেন যা সবাইকে অবাক করে দিয়েছিল। তার সবচেয়ে বিশ্বস্ত লোক দিমিত্রি মেদভেদেভকে বানালেন প্রেসিডেন্ট, আর নিজে হয়ে গেলেন প্রধানমন্ত্রী। মানে কাগজে কলমে ক্ষমতার বদল হলো, কিন্তু আসল ক্ষমতাটা কিন্তু তার হাতেই রয়ে গেল। ইতিহাসে এই ঘটনাটা গ্রেট ক্যাসলিং নামে পরিচিতি পায়। এখানেই শেষ নয়। এরপর সংবিধান সংশোধন করা হলো। প্রথমে প্রেসিডেন্টের মেয়াদ বাড়িয়ে ৬ বছর করা হয়। পরে এমন পরিবর্তন আনা হয় যাতে তিনি সম্ভাব্য ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন। এক কথায় নিজের ক্ষমতাকে প্রায় আজীবনের জন্য নিশ্চিত করে ফেলেন তিনি।
2 দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থেকে পুতিন এক জটিল উত্তরাধিকার তৈরি করেছেন। রাশিয়া তো বটেই, গোটা বিশ্ব জুড়ে তাকে নিয়ে মানুষের ধারণাটা একেবারে 2 ভাগে বিভক্ত। পুতিনের একটা প্রধান লক্ষ্য ছিল রাশিয়াকে আবার এক বিশ্বশক্তি হিসেবে প্রতিষ্ঠা করা, আর সেই লক্ষ্যেই তিনি একের পর এক পদক্ষেপ নিয়েছেন, যেমন জর্জিয়া যুদ্ধ, ইউক্রেন থেকে ক্রিমিয়া দখল, সিরিয়ায় সামরিক হস্তক্ষেপ আর সবশেষে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ। এই সবই কিন্তু তার সেই উদ্দেশ্যেরই প্রমাণ। শেষ পর্যন্ত পুতিনকে নিয়ে দুটো সম্পূর্ণ ভিন্ন চিত্র আমাদের সামনে আসে। এক দলের মতে তিনি সেই ত্রাণকর্তা যিনি রাশিয়াকে ৯০-এর দশকের বিশৃঙ্খলা থেকে বাঁচিয়েছেন, মানুষের জাতীয় গর্ব ফিরিয়ে দিয়েছেন, আর অন্য দলের চোখে তিনি একজন স্বৈরাচারী শাসক যিনি গণতন্ত্রকে ধ্বংস করেছেন এবং ভয় দেখিয়ে শাসন করেন। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা এসে দাঁড়ায়, পুতিনের পর কে? তার কোনো স্পষ্ট উত্তরসূরি নেই। তিনি যে স্থিতিশীলতা তৈরি করেছেন তা পুরোটাই তার উপর নির্ভরশীল। তাহলে তার পরে রাশিয়ার ভবিষ্যৎ কী হতে চলেছে? এই বিশাল অনিশ্চয়তা নিয়েই আজকের মতো আলোচনাটা শেষ করছি।